ভারতের উত্তর পূর্ব প্রান্তে রহস্য ঘেরা 7টি রাজ্য, যাদের একত্রে বলা হয় সেভেন সিস্টার্স। ভারত তো বটেই, প্রতিবেশী দেশগুলোতেও এই 7টি রাজ্য প্রতিনিয়ত বিভিন্ন ইস্যুর জন্ম দেয়। এই 7টি রাজ্য হলো অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড ও ত্রিপুরা। ভারতের রাজনীতিতে কেন সেভেন সিস্টার্স এত গুরুত্বপূর্ণ সেই সম্পর্কে আলোচনা করা হবে অজানা ইতিহাসের আজকের পর্বে। অজানা ইতিহাস চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। সম্প্রতি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি মন্তব্য জেরে এখন আবারও আলোচনায় এই সেভেন সিস্টার্স। সেভেন সিস্টার্সের ইতিহাস ঘাঁটতে গেলে আমাদের ফিরে যেতে হবে সেই 1972 সালে। সে বছর ত্রিপুরার একজন বিখ্যাত সাংবাদিক জ্যোতি প্রকাশ সাইকিয়া একটি রেডিও টক শোতে ভারতের অরুণাচল প্রদেশ, মেঘালয়, আসাম, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরা রাজ্যকে সেভেন সিস্টার্স নাম দেন। এই 7টি রাজ্যের উপরে তিনি একটি বইও লেখেন, যার নাম ল্যান্ড অফ সেভেন সিস্টার্স। মূলত এরপরই এই নামটি জনপ্রিয়তা অর্জন করে। প্রথমে আলোচনা করি অরুণাচল প্রদেশকে নিয়ে। উত্তর পূর্ব ভারতের একটি স্থল বিশিষ্ট রাজ্য অরুণাচল প্রদেশ। এর দক্ষিণে ভারতের অঙ্গরাজ্য আসাম, পশ্চিমে ভুটান, উত্তর ও উত্তর পূর্বে চীন এবং পূর্বে মায়ানমার। অরুণাচল প্রদেশের আয়তন 83,743 বর্গ কিলোমিটার এবং এর রাজধানী ইটানগর। চীনের তিব্বতের সাথে অরুণাচল প্রদেশের 1129 কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমানা রয়েছে। অঙ্গরাজ্যটির উদ্ভিজ ও প্রাণী জীবনের বিচিত্র ভূপ্রাকৃতি ও জলবায়ুর প্রভাব দেখতে পাওয়া যায়। প্রাণীর মধ্যে বাঘ, চিতাবাঘ, তুষারবাঘ, হাতি, লাল পান্ডা এবং হরিণ উল্লেখযোগ্য। এ প্রদেশের উঁচু নিচু এলোমেলোভাবে বিস্তৃত ঢালিযুক্ত ভূখণ্ড প্রদেশটিকে দিয়েছে আলাদা মাত্রা। তাছাড়াও এর রয়েছে বিশাল হিমালয়ের উচ্চ শৃঙ্গ। চলুন জেনে আসি আসাম সম্পর্কে। 1826 সালে ইয়ান্ডাবু চুক্তির মাধ্যমে আসাম প্রথম ব্রিটিশ ভারতে অন্তর্ভুক্ত হয়। তবে ভারতের স্বাধীনতার পর আসাম রাজ্যের পুনর্গঠন হয়। ভূমি অসমতল হওয়ায় রাজ্যটির নাম অসম ছিল। পরবর্তীতে আসাম নামে অবহিত করা হয়। একে ঘিরে রয়েছে ত্রিপুরা, নাগাল্যান্ড, মেঘালয়, মিজোরাম, মণিপুর ও অরুণাচল প্রদেশ। এর আয়তন 78,438 বর্গ কিলোমিটার। আসামের আন্তর্জাতিক সীমানা রয়েছে প্রতিবেশী রাষ্ট্র ভুটান ও বাংলাদেশের সঙ্গে। দেশের উত্তর পূর্ব দিকের প্রবেশদ্বারে আসামের ঘন সবুজ বন, উর্বর সমভূমি, বিশালাকার ব্রহ্মপুত্র নদ, সুন্দর পাহাড়, নীলাভ পর্বত, বিস্ময়কর চা চাষের উপত্যকা এবং প্রসিদ্ধ উদ্ভিদ ও প্রাণীকুল দ্বারা সমৃদ্ধ। এখন জেনে আসি মেঘালয় সম্পর্কে। মেঘালয়ের রাজধানী শিলং। এটি ভারতের 21তম রাজ্য। এর আয়তন 22,429 বর্গ কিলোমিটার। গারো পাহাড়, কাশি পাহাড়, জয়ন্তীয়া পাহাড়ের সমন্বয়ে গড়ে ওঠে এই রাজ্যটি। 1970 সালে আসামে 2টি জেলা থেকে বিচ্ছিন্ন হয়ে মেঘালয়ের জন্ম হয়েছিল। 1905 সালের 16 অক্টোবর বাংলা ভাগ হওয়াকালীন মেঘালয় পূর্ব বাংলা ও আসামের এক নতুন প্রাদেশিক অংশ হিসেবে স্বীকৃতি লাভ করে। ছবির মতো সুন্দর একটি রাজ্য মেঘালয়। সংস্কৃতি ও ঐতিহ্যের সমৃদ্ধ। প্রাকৃতিক সৌন্দর্যের কারণে এই মেঘালয়কে বলা হয় প্রাচ্যের স্কটল্যান্ড। এখন জেনে আসি মিজোরাম রাজ্য সম্পর্কে। মিজোরামের রাজধানী আইজল। এটি উত্তর ও দক্ষিণ লুসাই পার্বত্য জেলাগুলোর সমন্বয়ে গঠিত। এর আয়তন 21,087 বর্গ কিলোমিটার। এটি ভারতের 23তম রাজ্য। প্রতিবেশী দেশ বাংলাদেশ এবং মায়ানমারের প্রায় 722 কিলোমিটার এলাকা নিয়ে মিজোরামের সীমানা অবস্থিত। এই রাজ্যের বিশাল পাইনের গুচ্ছ, নান্দনিক প্রাকৃতিক দৃশ্য, বাঁশের উপর নির্মিত ঘরের গ্রাম দেখতে অপূর্ব সৌন্দর্য। খ্রিস্টীয় 1750 থেকে 1850 সালের মধ্যে মিজু উপজাতিরা নিকটস্থ চীন পর্বত থেকে এসে এখানকার স্থানীয় অধিবাসীদের পরাজিত করে বসতি স্থাপন শুরু করে এবং নিজস্ব একটি সমাজ ব্যবস্থার সূচনা করে। এখন জেনে আসি নাগাল্যান্ড রাজ্য সম্পর্কে। নাগাল্যান্ড রাজ্যের রাজধানী কোহিমা এবং বৃহত্তম শহর ডিমাপুর। এই রাজ্যের আয়তন 16,579 বর্গ কিলোমিটার। এটি ভারতের ক্ষুদ্রতম রাজ্যগুলোর মধ্যে একটি। ভারতের স্বাধীনতার ঠিক আগের দিন 1947 সালের 14 আগস্ট নাগারা নিজেদের স্বাধীনতা ঘোষণা করেও সুফল পায়নি। 1951 সালে মে মাসে নাগাল্যান্ডে একটি স্বতঃস্ফূর্ত গণভোট অনুষ্ঠিত হয়। এতে নাগাদের স্বাধীনতার পক্ষে পূর্ণ সমর্থন প্রকাশ পায়, কিন্তু কেন্দ্রীয় সরকার তাদের পক্ষ সমর্থন করেনি। 1963 সালে আসাম থেকে আলাদা করে ভারতের 16তম রাজ্য হিসেবে গঠন করা হয় নাগাল্যান্ড। এখন জেনে আসি ত্রিপুরা রাজ্য সম্পর্কে।
ভারতের তৃতীয় ক্ষুদ্রতম রাজ্য হলো ত্রিপুরা, যার আয়তন 10,491 বর্গ কিলোমিটার। এই রাজ্যের রাজধানী হলো আগরতলা। রাজ্যটি প্রায় 36 লক্ষ জনসংখ্যা সহ সপ্তম সর্বনিম্ন জনবহুল রাজ্যের অবস্থানে রয়েছে। এটির পূর্ব দিকে আসাম ও মিজোরাম রাজ্য এবং উত্তর, দক্ষিণ ও পশ্চিমে বাংলাদেশ দ্বারা বেষ্টিত। ত্রিপুরায় সংখ্যাগরিষ্ঠ বাঙালির সাথে 19টি ভিন্ন উপজাতি সম্প্রদায় রয়েছে। 2011 সালের আদমশুমারি অনুযায়ী ত্রিপুরা হল ভারতের অন্যতম শিক্ষিত রাজ্য, যেখানে সাক্ষরতার হার প্রায় 87.75%। ত্রিপুরা 1949 সাল থেকে স্বাধীন ভারতের একটি অংশ হয়। 1956 সালে রাজ্যটি কেন্দ্রশাসিত একটি অঞ্চলে রূপ নেয়। এখন জেনে আসি সর্বশেষ রাজ্য মণিপুর সম্পর্কে। মণিপুরের রাজধানী ইম্ফল। এর আয়তন 22,327 বর্গ কিলোমিটার। 1997 সালে রাজধানীটি পূর্ব ইম্ফল ও পশ্চিম ইম্ফল নামে দুই ভাগে বিভক্ত হয়। ভারতের স্বাধীনতার পরে মণিপুরে সংবিধান আইন প্রতিষ্ঠিত হয়। 1972 সালের 21শে জানুয়ারি মণিপুর পূর্ণ রাজ্যের মর্যাদা অর্জন করে। 1947 সালে মণিপুর স্বাধীন রাজ্য হিসাবে আত্মপ্রকাশের ইচ্ছা প্রকাশ করে। পার্শ্ববর্তী বার্মার আগ্রাসী মনোভাবে 1949 সালে রাজা ভূপচন্দ্র সিং ভারতের অন্তর্ভুক্তির সম্মতিপত্রে সই করেন। 1956 সালে এটি কেন্দ্রশাসিত রাজ্য হয়। 1972 সালে তা পূর্ণ রাজ্যের মর্যাদা পায়। মণিপুরে 3 গোষ্ঠী সম্প্রদায় বসবাস করে: বিষ্ণুপ্রিয়া, মৈতৈ ও পাঙ্গান। বিরল প্রজাতির হরিণ সাংগাইয়ের আবাসস্থল এখানে। জওহরলাল নেহেরু মণিপুরকে ভারতের রত্ন হিসেবে বর্ণনা করেন। এই 7 রাজ্যের আয়তন 2,55,511 বর্গ কিলোমিটার, যা ভারতের মোট এলাকা প্রায় 7%। এসব রাজ্যগুলো একে অপরের উপর নির্ভরশীল হলেও সংস্কৃতি ও পরিবেশের দিক থেকে তারা স্বতন্ত্র। এই 7টি রাজ্যের জাতিগত এবং ধর্মীয় বৈচিত্র্যতা বিদ্যমান থাকলেও রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে তাদের অনেক মিল রয়েছে। ভূরাজনৈতিকভাবে এদের অবস্থান, প্রাকৃতিক সম্পদ ও বৈচিত্র্যময় সামাজিক কাঠামো সারা বিশ্বে অতুলনীয়। এসব রাজ্যের বেশিরভাগ মানুষই নানা আদিবাসী জাতি এবং উপজাতি সম্প্রদায়ের। আসামের মাধ্যমে রাজ্যগুলো ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হয়েছে। তবে আগে এসব রাজ্য ভারতের অন্তর্ভুক্ত ছিল না। স্থানীয় অধিবাসী রাজারা দীর্ঘদিন এসব অঞ্চল শাসন করেন। ফলে গারো, কাশিয়া, ত্রিপুরা, বড়ু, মিজো অধিবাসী অধ্যুষিত রাজ্যগুলো আদিবাসীরা দীর্ঘদিন ধরে নাগাল্যান্ড, মণিপুর, অরুণাচল, মিজোরাম ও আসাম রাজ্য নিয়ে স্বাধীন ভূমি গড়ার দাবি তুলেছে। সম্প্রতি ভারতের স্বাধীনতা দিবসে মণিপুর রাজ্যের কয়েক হাজার লোক নাগা পতাকা উড়িয়ে স্বাধীন ভূমির পক্ষে সমর্থন দিলে বিষয়টি বিশ্ববাসীর নজরে আসে। এই 7টি রাজ্যের চতুর্দিকে অন্যান্য রাষ্ট্রের স্থলভাগ দিয়ে বেষ্টিত। ফলে ভারতের মূল ভূখণ্ডের সাথে এর যোগাযোগ রক্ষা করা হয় মাত্র 60 কিলোমিটার দৈর্ঘ্যে একটি সরু পথ দিয়ে, যাকে বলা হয় চিকেন নেক করিডোর। এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর দিকে অবস্থিত, কিন্তু এই পথ দিয়ে যোগাযোগ সময় সাপেক্ষ ও ব্যয়বহুল। ফলে ভারত বাংলাদেশের ভিতর দিয়ে এই 7টি রাজ্যের জন্য সড়ক, রেল ও নৌপথে ট্রানজিট স্থাপনে বিশেষভাবে আগ্রহী। কিন্তু বিশ্লেষকদের দাবি, এমন ট্রানজিট ভারতের স্বার্থ হাসিল হলেও বাংলাদেশের অর্থনীতি বিবেচনায় তেমন সুফল আনতে পারবে না। সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনূস বললেন, বাংলাদেশকে কেউ অস্থিতিশীল করতে চাইলে চারদিকে অস্থিতিশীলতা ছড়িয়ে পড়বে। প্রতিবেশী মায়ানমার, ভারতের 7 সিস্টার্স, পশ্চিমবঙ্গ সব জায়গাতে ছড়িয়ে পড়বে অস্থিরতা। ভারতের এক সংবাদ মাধ্যমে তার এমন আশঙ্কা প্রকাশের পর থেকেই নতুন করে আলোচনায় আসতে শুরু করে এই 7 সিস্টার্স। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশে কোনো পরাশক্তির রাজনৈতিক স্বার্থ চরিতার্থে যেন উপলক্ষ হিসেবে ব্যবহৃত না হয় এবং অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়ে দেশটির সরকারকে সচেষ্ট থাকতে হবে। কেননা এ বিষয়ে ভুল সিদ্ধান্ত অর্থনৈতিকভাবে ও রাজনৈতিক ক্ষেত্রে বাংলাদেশের জন্য চরম বিপর্যয় বয়ে আনতে পারে। অর্থনৈতিক ও রাজনৈতিক স্বার্থ বিবেচনা করেই প্রতিটি পদক্ষেপ নিতে হবে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। ফিরে আসবো নতুন কোনো রহস্য রোমাঞ্চকর ভিডিও নিয়ে। সেই পর্যন্তই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।